মর্নিং, শুভ সকাল। যারা আমার ক্লাসটি দেখছো তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। তো তাকাও, বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকিয়ে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো বা বুঝেই ফেলেছো অলরেডি এটা কিসের ছবি দেখতে পাচ্ছ। ঠিক ধরেছ, এটা একটা কি? এটা একটা হচ্ছে আয়তঘন, বা এরই আরেকটা আমরা নাম জানি সমকোণী চৌকোণ। তাহলে আমরা আজকে আয়তঘন বা সমকোণী চৌকোণ সম্বন্ধে আলোচনা করব। তাহলে কি বললাম না? আয়তঘন, এটার নাম হচ্ছে আয়তঘন, বা এরই আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌকোণ। সমকোণী চৌকোণ। আয়তঘন বা সমকোণী চৌকোণ সম্বন্ধে তো আমরা জানবই। জানার আগে তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে ক্লাসটি শুরু করার আগে তোমরা প্রত্যেকে খাতা, পেন এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইটি সাথে নিয়ে অবশ্যই বসো। কারণ আমি যা করাবো সেটা যদি নোট না করো, তা পরবর্তীতে সেটা আবার তোমাকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখার পরে তোমাকে নোট করতে হবে। তো ক্লাস চলাকালীন সঙ্গে সঙ্গে নোটটা করে দিতে পারলে তোমারই ভালো। তো চলো এসো, তাকাও। আমার দিকে নয়, বোর্ডের দিকে তাকাও। বোর্ডে আমি কি লিখেছি? একটা দুটো ছবি দেখতে পাচ্ছ, আয়তঘন বা সমকোণী চৌকোণ। তাহলে আয়তঘন বা সমকোণী চৌকোণ এটা কি জিনিস? এটা সম্বন্ধে আমরা জানবো, খুব ভালো করেই জানবো। একবারে জিরো থেকে জিরো টু টপ লেভেল অবধি আমরা জানবো। তাহলে জানার জন্য তাকাও, আমি কি কি বলছি এবং কি কি কথা বলছি, এই কথাগুলো ভালো করে শোনো। আর এই থিওরিগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে সেই এলএসডি যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা ইজিলি ভালোভাবে করতে পারো। ঠিক আছে? আমি কি বললাম? জিরো থেকে টপ লেভেল অবধি নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আয়তঘন বা সমকোণী চৌকোণ কি জিনিস, কোথা থেকে এলো, এটা কি কাজে লাগে, কোথায় আমরা এটাকে ইউজ করি? অ্যাকচুয়ালি আমরা আয়তঘন বা সমকোণী চৌকোণ ছবি এখানে অলরেডি এঁকে রেখেছি, কিন্তু বাস্তবে বা রিয়েল লাইফে সমকোণী চৌকোণ বা আয়তঘন আমরা আশেপাশে চোখের সামনে দেখতে পাই, কিন্তু অনেকে হয়তো চিনো বা সমকোণী চৌকোণ বা আয়তঘন এটা, অনেকে হয়তো জানো না যে এটাই সমকোণী চৌকোণ বা আয়তঘন। তো আমি আগে বললাম জিরো থেকে টপ লেভেল অবধি আমি নিয়ে যাবো, বেসিক থেকে টপ লেভেল অবধি নিয়ে যাবো। তার জন্য দেখতে থাকো এবং শুনতে থাকো। আমি এটা একটা সমকোণী চৌকোণ বা আয়তঘনের ছবি এঁকেছি। তাহলে সমকোণী চৌকোণ বা আয়তঘনের ছবি দেখে বুঝে যাচ্ছি যে হ্যাঁ একটা দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তব লাইফে আমি যদি উদাহরণ দেওয়া হয়, সব থেকে প্র্যাকটিক্যালি উদাহরণ হলো, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরটার দিকে ভালো করে তাকাও। ঘরটার চারিদিকে তাকাও। তাকানো হয়েছে? বলো, তাকে কি দেখেছো বলো। তাহলে শুধু ঘরটার চারদিকে আমি তাকাতে বললাম, তাকিয়ে কি দেখেছো সেটা আন্দাজ করতে পারছো না। স্যার আপনি তো বললেন শুধু তাকাতে, কিন্তু কি তাকাবো সেটা তো বলেননি। তা ঘরটা যদি চারদিকে আমি তাকাই, দেখতে পাবো কি? দেখতে পাবো যে একটা ঘর, সেই যে ঘরের মধ্যে তুমি বসে আছো বা যে ঘরে বসে তুমি ক্লাস করছো, সেই ঘরটা হচ্ছে একটা কি? সমকোণী চৌকোণ বা আয়তঘন। তাহলে এই সমকোণী চৌকোণ বা আয়তঘন একটা আমি উদাহরণ বললাম, বাস্তব উদাহরণ। তুমি যে ঘরে বসে তুমি ক্লাসটা করছো সেই ঘরটা হলো কি? একটা সমকোণী চৌকোণ বা আয়তঘন। তাহলে এই সমকোণী চৌকোণ বা আয়তঘন এটা হলো একটা পরিমিতির, একটা অঙ্কের পরিমিতির একটা অংশ।
অঙ্কের একটা পরিমিতি অধ্যায় আছে, সেই অধ্যায়েরই একটা অংশ হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌকোণ। এটা একটা কি ঘনবস্তু। কি ধরনের ঘনবস্তু? 3D ঘনবস্তু। 3D বলতে কি? ডি ফর ডাইমেনশন, মানে মাত্রা, মানে এর 3টি মাত্রা আছে। তিনটি মাত্রা বলতে কি কি বুঝি? মাত্রা কি জিনিস? তাহলে মাত্রা বলা হয় তাদেরকে যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। একটা তুমি যে ঘরের মধ্যে বসে আছো সেই ঘরের মধ্যে কি দেখতে পাই? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে? উচ্চতা আছে। তাহলে এগুলোকে আমরা কি বলি? মাত্রা বলি। আমরা কিন্তু আগে অলরেডি ক্লাস 9-এ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্বন্ধে জেনেছিলাম। সেগুলো হচ্ছে কি 2D পিকচার। সেগুলো কি বললাম? 2D পিকচার, মানে সেগুলোর দৈর্ঘ্য আর শুধুমাত্র প্রস্থই আছে। মানে একটা জমির কথা বলা হয়, সেটা হচ্ছে একটা আয়তাকার জমি। তো আয়তাকার জমি বলতে সেই আয়তাকার জমি শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, সেই জন্য সেটাকে বলা হয় 2D। কিন্তু এটা হচ্ছে একটা 3D পিকচার, 3 ডাইমেনশন। তার জন্য কি আছে? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে। ক্লিয়ার? এ পর্যন্ত কোনো অসুবিধা নাই? আশা করি এই পর্যন্ত সবার যা বললাম এই পর্যন্ত পুরোপুরি সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আসি বিষয়বস্তু সম্বন্ধে। এটা কি বললাম? 3D পিকচার বললাম। 3D পিকচার মানে এর কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। এগুলোকে কি বলা হয় বললাম? ডাইমেনশন মানে কি বললাম? মাত্রা। তার দৈর্ঘ্য, প্রস্থ, আরটা কি বললাম? উচ্চতা। তাহলে এই তিনটা হচ্ছে এর মাত্রা। কার মাত্রা? আমার মাত্রা না, কার মাত্রা? আয়তঘন বা সমকোণী চৌকোণের মাত্রা। কটি? 3টি। তাহলে এখানে আমরা ছবিতে যদি দেখতে চাই, এই ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই যে এর মাত্রা কোনটাকে দৈর্ঘ্য বলবো, কোনটাকে প্রস্থ বলবো, আর কোনটাকে আমি উচ্চতা বলবো। তাহলে এখানে দুটো ছবি আঁকা হয়েছে, দুটো ছবি একই ছবি, যেটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা ক্লিয়ারলি ভাবে দেখানো যায় বলে পাশে একটাতে ডট ডট মারা হয়েছে আর একটাতে ডট ডট মারা হয়নি, পুরোপুরি ভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখাও এখানে দেখতে পাচ্ছি যেটা মেঝে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেঝে, মানে যে ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরে আমরা দেখতে পাই। আর একটু ভালো করে বলি, যে ঘরের মধ্যে বসে আছি, আমি যে ঘরের মধ্যে ক্লাস নিচ্ছি, আমি তো এখানে আছি। তুমি যে ঘরের মধ্যে বসে আছো সেই ঘরে দেখা যদি তাকানো হয় তাহলে সেই ঘরটার 6টা তল আছে। 6টা তল। কি করে 6টা তল? 6টা তল কিভাবে পাবো? তাকাও, উপর নিচে, বাম দিক ডান দিক তাকাও, 6টা তল আছে। মেঝে একটা, মেঝের ঠিক অপোজিটে ছাদ একটা, আরেকটা। আচ্ছা, ওটাকে বোঝানোর জন্য আমি ওটা পরে বলছি যে 6টা তল কিরকম ভাবে নিয়ে আসবো। মনে করো একটা ঘর, এমন ভাবে একটা ঘর আছে, সেই ঘরটা উত্তর দিকে একটা দেওয়াল, দক্ষিণ দিকে একটা দেওয়াল, একটা পশ্চিম দিকে একটা দেওয়াল, আর একটা মনে করো পূর্ব দিকে একটা দেওয়াল। তাহলে মোট কটা দেওয়াল হলো? 4টা দেওয়াল। তাহলে এই 4টা দেওয়াল হলো 4টা তল। 8টা তল কি বললাম? মেঝে হলো একটা তল। 8টা তল কোথায় বললাম? মেঝের ঠিক বিপরীত দিকে আছে ছাদ, সেটা হচ্ছে একটা তল। তাহলে মোট কটা তল পেলাম? মোট কটা তল পেলাম? 6টি। ঠিক, 6টি তল পেলাম। তাহলে এর তল আছে 6টি। তাহলে প্রত্যেকটা তল কি হয়? এখানে আয়তাকার হয়, আয়তক্ষেত্র হয় বলে এটাকে কি বলা হয়? আয়তঘন বলা হয়। তাহলে আয়তঘন কেন বলা হয় এটা সম্বন্ধে ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি সবার কি ক্লিয়ার হয়ে গেছে। কারণ আয়তঘন 6টা তল, আর প্রত্যেকটা তল কি হয়? আয়তক্ষেত্র আকার হয় বলে এটাকে কি বলা হয়? আয়তঘন বলা হয়। কিন্তু আরেকটা নাম বলেছে সমকোণী চৌকোণ। তাহলে সমকোণী চৌকোণ বা কেন বলা হয়? তার এর যে 6টা তল, তো 6টা তলের মধ্যে ছটা তলকে আমরা কি বলতে পারি? 6টি তল। তাহলে 6টি যদি এটাকে আমরা জোড়াতে নিয়ে আসি তাহলে এটা কত জোড়া হবে? 3 জোড়া। তাহলে 6টি থেকে আমরা যদি জোড়াতে নিয়ে আসি তাহলে কত আসবে? 3 জোড়া।
তাহলে 3 জোড়া, অ্যাকচুয়ালি এখানে 3 জোড়া মানে 6টি মানে 3 জোড়া এখানে তল আছে, 6টি তল মানে 3 জোড়া তল আছে। এরকম 3 জোড়া আমি কেন বললাম? তাহলে আমি আগে বললাম যে ছাদ মেঝে এই দুটো হচ্ছে একই সমান। ছাদের মানে ক্ষেত্রফলটা যত আসবে, মেঝের ক্ষেত্রফলটা যত আসবে, ছাদের ক্ষেত্রফলটা ঠিক সমানই হবে। ঠিক ওর সমান্তরাল হচ্ছে ওটা, মানে ওর বিপরীত দিকে। আবার পশ্চিম দিকে যেটা আছে তার বিপরীত দিকে পূর্ব দিকে একটা তল, এই দুটো মিলেছে এক জোড়া। একটা উত্তর দিকে দেওয়াল, আর একটা দক্ষিণ দিকে দেওয়াল। তাহলে মোট কত জোড়া পেলাম? 3 জোড়া পেলাম। তাহলে এখানে 6টি তল পেলাম। আচ্ছা, এবার এখানে আমি যে ছবিতে বলতে চাইছিলাম যে কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ আর কোনটা উচ্চতা। ছবির দিকে তাকাও, এখানে দৈর্ঘ্য কোনটা? এখানে এটা যদি আমরা মেঝে মনে করি, তাহলে এটা হচ্ছে মেঝে এ বি সি ডি, এটা হচ্ছে মেঝে ঘর, যে ঘরটাতে তুমি আছো সেই ঘরটার মেঝে। তাহলে মেঝে যদি হয় মানে যদি মেঝের মধ্যে, মেঝেটা হচ্ছে কি ধরনের? আয়তাকার। তাহলে আয়তক্ষেত্রে বলেছিলাম কত ডাইমেনশন? 2 ডাইমেনশন। যদি 2 ডাইমেনশন হয় তাহলে 2 ডাইমেনশন মানে দৈর্ঘ্য আর প্রস্থ পাই, উচ্চতা থাকে না। যেহেতু মেঝে তো কোনো উচ্চতায় নাই, তুমি যে মেঝেটা আছে সেটা তো শুধু মেঝের দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, উচ্চতা নাই। তাহলে এখানে তোমার দৈর্ঘ্য হচ্ছে কোনটা? এখানে দৈর্ঘ্যটা বলতে পারি এখানে ছবি অনুসারে এবি হলো দৈর্ঘ্য, এবি হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কোনটা? এটা হচ্ছে প্রস্থ, বিসি হচ্ছে প্রস্থ। বিসি বললাম প্রস্থ। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এখানে ঠিক এই যদি মেঝে হয় তাহলে মেঝ থেকে, আমি যদি ঘরের মেঝে থেকে ছাদের দিকে তাকাই, যতটুকু হাইট আমি দেখতে পাই সেটা হচ্ছে কি ঘরটার উচ্চতা। এখানে উচ্চতা কোনটা? এই যে মেঝে হয়, এই যে ছাদ হয়, এখান থেকে ঠিক এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে উচ্চতা আমরা কোনটা বলতে পারি? ছবি অনুসারে উচ্চতা আমরা বলতে পারছি জি, এটা হলো ক্লিয়ার। তার দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম, এগুলোকে কি বলা হয়? মাত্রা বলা হয়। আর মাত্রা কটি? মাত্রা হচ্ছে 3টি। কার? সমকোণী চৌকোণ বা আয়তঘনের মাত্রা হচ্ছে 3টি। আর তল কটি? তল আমি বললাম 6টি। তল বললাম 6টি। 6টি যদি তল হয় তাহলে সেই 6টি তল দেখি ছবি অনুসারে কি 6টি তল পাচ্ছি। এখানে 6টা তল আমি বললাম, সব থেকে ভালো উদাহরণ বললাম যে ঘরের মধ্যে আছো সেই ঘরটাকে ভাবো, এমন ভাবে ভাবো মেঝে একটা তল, ছাদ একটা তল, আর একটা উত্তর দিকে, দক্ষিণ দিক, আর একটা পূর্ব দিক, আর একটা পশ্চিম দিক। তো উত্তর দিকে যেটা তল, মানে দেওয়ালটা, এক কথায় উত্তর দিকে যেটা দেওয়াল আর দক্ষিণ দিকের দেওয়াল, এই দুটো দেওয়ালকে মনে করো আমি ছোট দেওয়াল, আর এই দুটো দেওয়ালই সমান সমান। আবার পূর্ব দিকে যে দেওয়ালটা আছে ঠিক তার উল্টো দিকে পশ্চিম দিকের যে দেওয়ালটা আছে, এই দুটো দেওয়াল কি হবে? সমান সমান। তাহলে কটা পেলাম এখানে? ঠিক কটা পেলাম? 6টা তল পেলাম। তাহলে এখানে 6টা তল কি কি পাচ্ছি? এখানে এ বি সি ডি। তাহলে এখানে এ বি সি ডি, এটাকে মনে করো আমি মেঝে, মনে করলাম মেঝের তল এটা। তাহলে ছাদ কোনটা হবে? ঠিক মেঝের ঠিক উল্টো দিকে, মেঝের ঠিক উল্টো দিকে মানে কি পাই? ছাদ পাই। এটা যদি মেঝে হয় এখানে দেখতে পাচ্ছি এটা হবে ওর ছাদ, তাহলে ছাদ কোনটা পাচ্ছি? এখানে ছাদ পাচ্ছি এটা ই এফ জি এইচ, তাহলে এটা হলো কি ছাদ। এটা মেঝে বললাম, এটা কি বললাম? ছাদ। আর কি বলেছিলাম? উত্তর দিক আর দক্ষিণ দিক, পূর্ব দিক আর পশ্চিম দিক। তাহলে উত্তর দিক যদি মনে করি আমরা এটাকে, আমি মনে করলাম উত্তর দিক আমি ধরে নিলাম
উত্তর দিকে তল ধরে নিচ্ছি, এখানে এটা একটা তল আর ঠিক এর উল্টো দিকে এটা একটা তল। তাহলে এটাকে মনে করলাম পশ্চিম দিকে, এটা মনে করলাম পূর্ব দিকে। পশ্চিম আর পূর্বটা লিখে ফেলি। তাই কি বললাম, এটা পশ্চিম দিকের তল, এটা হচ্ছে পূর্ব দিকের তল। পূর্ব দিকের তল কোনটা? এ বি জি এইচ, এ বি জি এইচ, এটা হচ্ছে পূর্ব দিকের তল। ঠিক তার উল্টো দিকে পাবো পশ্চিম দিকের তল। তার পশ্চিম দিকের তল কোনটা হবে? ই এফ সি বি, ই এফ সি বি, এটাকে মনে করলাম আমি পশ্চিম দিকের তল। উত্তর দিকের তল আর ঠিক তার উল্টো দিকে হয় পশ্চিম দিকের তল। উত্তর দিকের তল আমরা উত্তর দিকের তল আমরা কোনটাকে ধরবো বলো এখান থেকে? উত্তর দিকের তল আমি মনে করছি এটা উত্তর দিকের তল, আর ঠিক তার বিপরীত দিকে পাবো আমি আরেকটা দক্ষিণ দিকের তল। উত্তর দিকের তল আইডিয়া করে বলো দেখি। দেখো এদিকে, তাই আমি বললাম 6টা তল হবে এখানে। 6টা তলের মধ্যে আমরা অলরেডি এখানে কটা তল পেয়ে গেছি? 4টা তল পেয়ে গেছি, মেঝে, ছাদ, পূর্ব দিকের তল আর পশ্চিম দিকের তল। তাহলে বাকি আছে আমাদের উত্তর দিকের তল, আরেকটা বার করবো আমরা দক্ষিণ দিকের তল। উত্তর দিকের তল বললাম আর দক্ষিণ দিকের তল। ভালো করে তাকাও এখানে, এদিকে যদি একটা তল পাই ঠিক তার উল্টো দিকে আমি আরেকটা তল পাবো, মানে এক কথা উত্তর আর দক্ষিণ বুঝতে চাইছি। উত্তর দিকে যদি আমরা একটা তল পাই তাহলে উল্টো দিকে বিপরীত দিকে আমরা দক্ষিণ দিকে একটা তল পাবো। তো উত্তর দিকের তল কোনটা হবে ভালো করে ছবির দিকে তাকাও, তাকালে বুঝতে পারবে। সময় দিলাম তোমার দিকে। এখানে মোট 6টা তল আছে, 6টা তলের মধ্যে আমি 4টা তল লিখে ফেলেছি, বাকিটা তোমরা ভেবে বলো। একটু সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, ভেবে বলো। উত্তর দিকে তল দেওয়ালটা দেখতে পাচ্ছি ঠিক এই দেওয়ালটা, মানে এটা জি এফ সি ডি, জি এফ সি ডি, জি এফ সি ডি, জি এফ সি ডি। যদি উত্তর দিকের তল হয় ঠিক তার উল্টো দিকে আরেকটা তল আছে, সেই তল কোনটা দেখতে পাচ্ছি এখান থেকে? এ বি ই এইচ, এ বি ই এইচ। তাহলে এই 6টা হলো আমাদের তল। তাহলে আয়তঘন বা সমকোণী চক্রের কটা তল পেলাম? 6টা তল পেলাম। তাহলে এবার আমরা আসি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটি? শীর্ষবিন্দু হয় 8টি। শীর্ষবিন্দুকে আমরা ইংরেজিতে আমরা লিখি ভার্টেক্স। শীর্ষবিন্দুকে আমরা ইংরেজিতে লিখি ভার্টেক্স, কিন্তু ইংরেজিতে ভার্টেক্স লিখি ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি বলতে চাই, প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে শীর্ষবিন্দু কোনগুলোকে বলবো? আবার ঘরটার দিকে তাকাও, ঘরের চারিদিকে তাকাও, তাকাও চারিদিকে তাকাও। চারিদিকে তাকিয়ে কি দেখতে পাইছো বলো? চারদিকে তুমি তাকাও তো দেখতে পাবে, মেঝেতে তাকাও, মেঝের দিকে তাকাও, ঘরের 4টা কোণে 4টা কর্নারের দিকে তাকাও। 4টা কর্নার, ওগুলো হলো 4টা তোমার শীর্ষবিন্দু। আবার উপর দিকে তাকাও, ছাদের দিকে, ছাদের দিকে দেখো, ছাদের দিকে তোমার দেখতে হচ্ছে 4টা কর্নার। তাহলে নিচে 4টা কর্নার আর উপরে 4টা কর্নার, তাহলে মোট তাহলে এখানে পেলাম কটা কর্নার? 8টা কর্নার। আর 8টা কর্নার, ওই 8টা কর্নারকে বলা হয় এখানে কি শীর্ষবিন্দু। মানে ভার্টেক্স, ভার্টেক্স মানে হচ্ছে কর্নার বা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটা পেলাম? তাহলে শীর্ষবিন্দু পেলাম 8টা। শীর্ষবিন্দুটাকে আমরা বলতে পারি ভার্টেক্স, বা এটাকে আমরা বলতে পারি কর্নার।
তাহলে কর্নার কটা? কর্নার হচ্ছে 8টি। তাহলে এখানে আমরা কর্নার 8টি বললাম, সেটা রিয়েল লাইফে তোমাকে ঘর দেখিয়ে, ঘরের উদাহরণ দিয়ে বললাম যে 8টা কর্নার, কিন্তু এখানে ছবিতে কোনটা কোনটা হবে তাকাও। এটা মনে করো মেঝে, তাহলে মেঝেতে, আর ছাদ কোনটা বলেছিলাম? এটা বলেছিলাম ছাদ। তাহলে এই মেঝেতে 4টা কর্নার, তাহলে এ বি সি ডি। তাহলে এখানে একটা পাচ্ছি, এ একটা কর্নার, এ একটা কর্নার, এ একটা কর্নার। আর ছাদে পাবো ঠিক তার 4টা কর্নার। তো ছাদে হচ্ছে এ একটা কর্নার, এ একটা কর্নার, এ একটা কর্নার, এ একটা কর্নার। তাহলে কটা কর্নার পেলাম? 8টা কর্নার পেয়ে গেলাম। ক্লিয়ার? শীর্ষবিন্দু পেলাম কটি? 8টি। এবার আমি আরেকটা জিনিস বলবো, কর্ণ। কর্ণ কটা হয়? তো সমকোণী চৌকোণ বা আয়তঘনের কর্ণ কটা হয়? তাহলে সমকোণী চৌকোণ বা আয়তঘনের কর্ণ হয় 4টি। কর্ণ হয় 4টি। এবার বাস্তব উদাহরণ দিই। কর্নার আমরা কোনগুলোকে কর্নার বলবো? তাহলে এই বাস্তব উদাহরণ দিতে গিয়ে আমার বাচ্চাবেলায় বা ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। আমরা যখন খুব ছোট ছিলাম, ছোট বলতে খুব কচি অবস্থা না, মানে মোটামুটি ওই যখন প্রাইমারি লেভেলে যখন পড়ি, প্রাইমারি লেভেলে যখন পড়াশোনা করি, তখন ছোটবেলায় আমরা ওই লুকোচুরি খেলতাম না, লুকোচুরি। তো লুকোচুরি খেলার সময় কি হয়, ঘরের এই কর্নারে লুকাই, ওই কর্নারে লুকাই, এই কর্নারে লুকাই, ওই কর্নারে লুকাই। আমরা জানি যে একটা ঘরের মেঝেতে, মেঝের যেটা তল, সেই তলে আমরা জানি কটা কর্নার থাকে? 4টা কর্নার থাকে। তাহলে ওই 4টা কর্নার থেকে আমি ঠিক তার উল্টো দিকে ছাদের দিকে আমি তাকাই, ছাদের আবার কর্নার কটা? 4টা কর্নার। তাহলে একটা কর্নার থেকে আমি যদি আরেকটা কর্নারে তাকাই, তাহলে এরকম ভাবে পজিশন চেঞ্জ করে আমি কবার চেঞ্জ করতে পারবো? 4বার চেঞ্জ করতে পারবো। কারণ আমি 4 কোণা থেকে লুকাবো, এই কোণা থেকে গিয়ে লুকিয়ে মারলাম টুকু, ওই কোণা থেকে গিয়ে মারলাম টুকু। আর এরকম ভাবে আমরা তো লুকোচুরি খেলতাম কিনা, এরকম ভাবে লুকোচুরি খেলতাম। এরকম ভাবে 4 রকম ভাবে আমি পজিশন চেঞ্জ করতে পারবো। তাহলে এই কর্নার থেকে ওই ছাদের কর্নারের দিকে তাকাচ্ছি, এই কর্নার থেকে ছাদের ঠিক ওই কর্নারের দিকে তাকালাম, ওই কর্নার থেকে ছাদের ঠিক ওই কর্নারের দিকে তাকালাম, ওই কর্নার থেকে ঠিক ছাদের ওই কর্নারের দিকে তাকালাম। তাহলে কটা তাহলে কর্ণ পাচ্ছি? 4টা কর্ণ পাচ্ছি। তাহলে এখানে ছবি দিতে বলা হয়, ছবিতে কোনটা কর্ণ? তাহলে ছবিতে কর্ণ হচ্ছে তোমার, মনে করো এই মেঝে থেকে ছাদের ঠিক ওই কর্নারের দিকে তাকাবো। তাহলে এখান থেকে আমি শুধু একটাই দেখাচ্ছি, এই ডিইটা হলো কি একটা কর্নার। তাহলে ডিইটা হচ্ছে এখানে কর্নার, সরি কর্নার না, কর্ণ। কর্নার বলে ফেলেছি ভুল করে, কর্নার না কর্ণ। কি বললাম? কর্ণ বললাম। তাহলে এই ডিইটা হচ্ছে একটা কর্ণ। এরকম কটা কর্ণ আছে বললাম? 4টা কর্ণ আছে, কারণ আমি 4 রকম ভাবে পজিশন চেঞ্জ করে লুকোচুরি খেলতে পারি। তাহলে এটা হচ্ছে একটা কর্ণ। ক্লিয়ার? তাহলে আমরা কি কি পেলাম এখন পর্যন্ত? যে সমকোণী চৌকোণ বা আয়তঘনের মাত্রা হয় কটি? 3টি। তল হয় কটি? 6টি। শীর্ষবিন্দু কটা হয় বা কর্নার বা ভার্টেক্স কটা হয়? শীর্ষবিন্দু বা কর্নার হয় 8টি। আর কর্ণ কটা পাচ্ছি? কর্ণ পাচ্ছি আমরা 4টি। এই পর্যন্ত হলো বেসিক লেভেল। আমি বললাম বেসিক লেভেল থেকে টপ লেভেল অবধি যাবো। এই কটা হচ্ছে বেসিক লেভেল। এই বেসিক লেভেল থেকেও আমাদের মাধ্যমিকে প্রশ্ন জিজ্ঞেস করে। এবার আমি আসছি এর ফর্মুলা সম্বন্ধে আসি। যে সমকোণী চৌকোণ বা আয়তঘনের যে কোশ্চেন যে আমাকে দেওয়া হয়, সেই কোশ্চেন গুলোতে আমাকে সলভ করতে হবে। সেই কোশ্চেন গুলো সলভ করবো কিরকম ভাবে,
যে কোশ্চেনগুলো সলভ করার জন্য তো আমাকে ফর্মুলা জানা দরকার। ফর্মুলা না জানতে পারলে তো আমি কখনো কোশ্চেন সলভ করতে পারবো না। তো প্রথমে আমি আগে বললাম যে এর কটা তল, 6টি তল। তাহলে 6টা তলকে, 6টা তল, প্রত্যেকটা তল কিরকম তল বললাম, আয়তাকার, আয়তক্ষেত্রাকার বা আয়তাকার। তাহলে 6টা তল যদি আয়তাকার হয়, তাহলে 6টা তলকে যদি আমরা যোগ করি, তাহলে সবগুলো তলকে নিয়ে আমরা কি করবো, সমগ্র তল। এখানে তল তো মোট 6টাই, সমগ্র তল বলতে কটা তলকে বোঝাচ্ছে, এখানে 6টা তলকে তো বোঝাচ্ছে, ঠিক না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাতে আসি। 1 নম্বর ফর্মুলা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাতে আসি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6টা তলকে বোঝাচ্ছে। ভালো করে দেখাও, 6টা তল। আচ্ছা, 6টা তল আমি বলেছিলাম, 6টা ঠিক তল, কিন্তু 6টা তল মানে কয় জোড়া তল বলেছিলাম, 3 জোড়া তল। তাহলে আমি মেঝের যতটা ক্ষেত্রফল হবে, ছাদের ঠিক অতটাই ক্ষেত্রফল হবে, কারণ মেঝের সমানই তো ছাদ হয়। পূর্ব দিকে যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালটার ক্ষেত্রফল যতটা হবে, পশ্চিম দিকে যে দেওয়ালটা আছে তার ক্ষেত্রফল ওর সঙ্গে সমান হবে। আবার উত্তর দিকে যে দেওয়ালটা আছে, ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ দিকে যে দেওয়ালটা আছে, ওর সঙ্গে ওর ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে যে 6টা তল বললাম, সেই 6টা তল মানে এখানে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম না 3 জোড়া। তাহলে 3 জোড়া তল, ওই 3 জোড়া তলের আমরা এখানে ক্ষেত্রফল বার করব। তাহলে 3 জোড়া তলের ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে এখানে এটা হচ্ছে মেঝে। তাহলে 3 জোড়ার মধ্যে যে কোনো একটা বার করলে হবে, একটা করে। আমি যদি মেঝে বার করি তার মানে ছাদকে বার করা, আমি যদি উত্তর দিকে বার করি তার মানে দক্ষিণ দিকে বার করা, আমি যদি পশ্চিম দিকে বার করি তার মানে পূর্ব দিকে বার করা। সেজন্য 3 জোড়া মানে 3টা তলে যে কোনো দুটো মানে 3টা, এখানে 3 জোড়া বলতে মানে কি বলছি, 6টি তল মানে 3 জোড়া আমি বলতে চাইছি কিনা। তার মানে এখানে আমরা পেলাম কটা দেওয়াল, 4টা দেওয়াল। 4টা দেওয়ালের মধ্যে দুটো দেওয়ালকে নিব, আর মেঝে আর ছাদের মধ্যে একটা। তাহলে আমি মেঝে রেখে নিচ্ছি। তাহলে মেঝের ক্ষেত্রফল যদি বার করতে চাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হচ্ছে AB, আর এখানে প্রস্থ কোনটা, এটা। আমি এক কাজ করলাম, দৈর্ঘ্যটাকে আমি প্রকাশ করছি A দিয়ে, আর প্রস্থটাকে আমি প্রকাশ করলাম মনে করছি B দিয়ে, আর উচ্চতাটাকে মনে করলাম আমি C দিয়ে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এদিকে আমি কনভার্ট করে দিলাম ABC। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই তলটার ক্ষেত্রফল পাচ্ছি কি, এই তলটার ক্ষেত্রফল পাচ্ছি কি, AB A ইনটু B। তাহলে A ইনটু B পেলাম। তাহলে এটা যদি হয়, তাহলে ছাদটাও হবে একই সমান, এর ক্ষেত্রফল যা ছাদের ক্ষেত্রফল একই সমান, তাহলে পাচ্ছি কবার, আমি দুবার 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস আমাকে সমগ্র তল বলতে এখানে মোট 6টি তলের ক্ষেত্রফলকে এখানে বার করতে হবে। তাহলে 6টি তলের ক্ষেত্রফল বার করতে গেলে আমি প্রথমে দুটো তল বার করলাম, মেঝে আর ছাদ। এবার আমি মনে করছি পশ্চিম দিকে এটা পশ্চিম দিকে যা হবে, তাহলে পূর্ব দিকে এটা তো তাই হবে। তাহলে পশ্চিম দিকে দেখি এটা বার করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা উচ্চতা আমরা আগে প্রকাশ করেছিলাম উচ্চতা, কিন্তু এখানে যদি উচ্চতা হয়, তাহলে উচ্চতার মধ্যে এখানে যে কোনো দেওয়ালের মধ্যে, যে কোনো একটা দেওয়ালের মধ্যে তো দৈর্ঘ্য প্রস্থ লুকিয়ে থাকছে। যে কোনো একটা দেওয়াল বানিয়ে বলেছিলাম ওটা তল, কি ধরনের তল, ওটা তো আয়তাকার তল। আয়তাকার তল মানে ওর মধ্যে 2D পিকচার, 2 ডাইমেনশন, তার মানে ওর মধ্যে দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে। তাহলে এখানে কোনটাকে দৈর্ঘ্য ধরবো আমি, আর কোনটাকে প্রস্থ ধরবো। তাহলে এখানে দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি এখানে এটা আসছে উচ্চতা, আর এটা আসছে কি, প্রস্থ। তাহলে এটা ইনটু এটা পাবো। তাহলে এটা মানে উচ্চতা নিয়েছিলাম কি দিয়ে, C দিয়ে, আর এটা নিয়েছিলাম প্রস্থকে নিয়েছিলাম কি দিয়ে। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি আমি, দৈর্ঘ্য এটা নিয়েছিলাম A, প্রস্থ এটা নিয়েছিলাম B, এটা নিয়েছিলাম C। তাহলে এই তলের ক্ষেত্রফল বার করতে চাই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বড়টাকে বলা হয় দৈর্ঘ্য, ছোটটাকে বলা হয় প্রস্থ। তাহলে এটা ইনটু এটা, তাহলে B ইনটু C। তাহলে এটা
এটা যদি পশ্চিম দিকের দেওয়াল হয় তাহলে পূর্ব দিকের দেওয়ালটা সেম হবে, তাহলে এটাও 2 দিয়ে গুণ। প্লাস আরেকটা আছে উত্তর আর দক্ষিণ দিকে দেওয়াল। উত্তর দিকে দেওয়াল দক্ষিণ দিকে দেওয়াল যদি বার করতে চাই তাহলে ওটার পাবো আমি দুবার। উত্তর দিক আর দক্ষিণ দিক মানে উত্তর দিক আর দক্ষিণ দিক, তাহলে যে কোনো একটা বার করে তা আটটা পেয়ে যাবো, সেটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে উত্তর দিক আর দক্ষিণ দিকের দেওয়াল যদি বার করতে চাই, এটা ছিল উত্তর দিক আর দক্ষিণ দিক, এই যে। তাহলে এটা যদি বার করতে চাই, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে কি উচ্চতা। তখন দৈর্ঘ্য আর উচ্চতা গুণ হচ্ছে, দৈর্ঘ্য উচ্চতা গুণ হচ্ছে মানে এখানে দৈর্ঘ্য আর উচ্চতা মানে সি এ। এখান থেকে এক কাজ করি, এ বি বি সি সি এ, এখান থেকে যদি 2টাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে 2টা যদি কমন নিই তাহলে 2 ইনটু কি বলতে পারি, এ বি প্লাস বিসি প্লাস কি সি এ, 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ফাইনালি যে সমগ্র তলের ক্ষেত্রফল, কার সমকোণী চৌকোণ বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে, অনুশীলনী যখন অঙ্কগুলো সলভ করব। 2 নম্বর, এবার আমি আসছি 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা এটা কাজে লাগে। মেঝের তলটাকে বলা হয় বেস বা ভূমি বলা হয়। কি বললাম মেঝে যেটা তল, সে তলটাকে আমরা কি বলি, ভূমি বলি, ওটাকে ভূমি ধরা হয়। অ্যাকচুয়ালি 2 নম্বর যেটা ফর্মুলা সেটা হচ্ছে আয়তন, ঘরটার আয়তন। এটা আমরা বের করলাম সমতলের ক্ষেত্রফল, আমরা জানবো আয়তনের ফর্মুলা কি হয়। আয়তনের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ঘনফল। কি বললাম, ঘনফল। আয়তন বা ঘনফল। তাহলে আয়তন বা ঘনফল যদি বার করতে চাই এখানে, তাহলে আয়তন কোনটা, আয়তনের অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলা হলো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমি কি বললাম, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আর ভূমির ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে এ সি। তাহলে আয়তন বা ঘনফল পেয়ে গেলাম এ বি সি। এবার পরিমিতির অঙ্ক করতে গেলে আমাদের একক ইউজ করতে হয়। এবার একক মনে রাখবো আমরা যে ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ হয়। কেন বর্গ হয়, কারণ দুবার গুণ করছি, দুবার গুণ করলে বর্গ। একক ইনটু একক, একক স্কোয়ার, একক স্কোয়ার মানে তো বর্গ একক। সেজন্য ক্ষেত্রফলে একক মনে রাখবে, সবসময় মনে রাখতে হবে। এটা কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে শুরু হয়, সেজন্য বর্গ একক। আর আয়তনকে আমরা 3 বার গুণ করছি, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এটা যদি একক হয়, এটাও যদি একক হয়, এটা যদি একক হয়, তাহলে এককে গুণ করছি কবার, 3 বার। তাহলে একক কিউব, তাহলে একককে 3 বার গুণ, কিউব মানে তো ঘন, সেজন্য আমরা পাশে সবসময় কি একক ইউজ করি, ঘন একক। একক বলতে কাদেরকে বোঝায়, একক বলতে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এগুলোকে একক বলি আমরা। যদি মিটার হয় তাহলে ঘন মিটার, যদি সেমি হয় তাহলে ঘন সেমি, যদি ডেসিমি হয় তাহলে ঘন ডেসিমি। যদি একই কথা, ক্ষেত্রফলের ক্ষেত্র, যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, যদি সেমি হয় বর্গ সেমি, যদি ডেসিমি হয় তাহলে বর্গ ডেসিমি। এই দুটো ফর্মুলা, সমতলের ক্ষেত্রফল আর আয়তন। আরেকটা আমরা ফর্মুলা জানবো, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের ফর্মুলা। আর কর্ণ পেয়েছিলাম কটা, মনে আছে তো, কর্ণ পেয়েছিলাম কটা, ঠিক 4টি। কর্ণ পেয়েছিলাম 4টি। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কিরকম ভাবে বার করে দেখতে পারি। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি বার করতে চাই, আমার মুখস্থ দিতে পারবো, আমরা বুঝে পড়বো যে কোনটাকে তোমার কর্ণের দৈর্ঘ্য বলা হয়। কর্ণের দৈর্ঘ্য ছবিতে এগিয়ে গেছি, ডি হচ্ছে একটা কর্ণ। যে কোনো একটা কর্ণ যদি পেয়ে যায়, বাকি 3টা কর্ণ একই হয়ে, মানে মোট 4টা কর্ণ হয়, তো 4টা কর্ণের সমান হবে। তাহলে এখান থেকে ডি, এখান থেকে এক কাজ করলাম, ডি এর সঙ্গে এটাকে বিটাকে যুক্ত করছি। তাহলে এটা একটা মেঝে, তাহলে মেঝের একটা কর্ণ,
আর মেঝের কর্ণ বের করার জন্য আমরা জানি মেঝে মানে আয়তাকার, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমরা ক্লাস 9-এ জেনেছিলাম যে কি হয়, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর ছবি এঁকে বলি এখানে, তাহলে এই ত্রিভুজের নাম কি, BCD। আমি আচ্ছা এখানে আগে লিখি, পরে মুছে দিচ্ছি, উপরেগুলো হয়ে গেছে, উপরেটা মুছে দিচ্ছি। এখানে আমরা মেঝেটাকে কাজে লাগাচ্ছি, এখান থেকে মেঝেটাকে, তাহলে মেঝের এটা কর্ণ, তাহলে এই ত্রিভুজটার নাম কি, BCD। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ BCD। তাহলে এই ত্রিভুজ থেকে বলতে পারি প্রত্যেকটা তল আয়তাকার, আয়তাকার হওয়ার জন্য প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করা হয়, 90 ডিগ্রি করা হয়। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে ঠিক তার উল্টো দিকটা হবে প্রতিভুজ। আর প্রতিভুজে মান বের করার জন্য পিথাগোরাস আমাদের বলে গেছিল যে প্রতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি BD স্কয়ার সমান সমান বলতে পারি ভূমি, প্রতিভুজ স্কয়ার সমান কি বললাম, প্রতিভুজ স্কয়ার সমান কি বললাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে এই কোণটা যদি আমি 90 ডিগ্রি মনে করি, এই কোণ যদি 90 ডিগ্রি মনে করি, তাহলে এখানে আসবে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তার মানে A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে আমরা A দৈর্ঘ্যকে আমরা A রেখেছিলাম, তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে একই রকম ভাবে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে DE স্কয়ার, তাহলে DE স্কয়ার এটা সমান আমরা কি বলতে পারি, আবার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা স্কয়ার মানে কি, এটা মানে কি একটু আগে লিখলাম আমরা, এই যে BD স্কয়ার সমান কত পেয়েছিলাম, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস এটা মানে তো পেলাম এটা, আরটা হবে এটা, এটা মানে উচ্চতা, উচ্চতা আমরা সমান ধরে রেখেছিলাম কত, C। আর এখান থেকে যখনই স্কয়ার আমি তুলে দেবো, তাহলে স্কয়ার উঠে গেলে রুট ওভার হয়ে যায়, তাহলে রুট ওভার কত হয়ে গেল, এটা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমরা কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করার ফর্মুলা পেয়ে গেলাম। DE সমান সমান কত লেখা যায়, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দুটো ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক, দুটো না মানে তিনটা ফর্মুলা পেলাম এখানে, একটা সমতলের ক্ষেত্রফল, একটা পেলাম আয়তন, আরটা পেলাম কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা একটা জিনিস এখানে আমি বলতে গিয়ে বাদ দিয়েছি, ওটা বলে ফেলি, যে ধার কটা হয়, এর ধার হয় কটা, সমকোণী চৌকোণ বা আয়তঘনের ধার কটা হয়, ধার হয় 12টি। কি করে দেখি ধার কোনগুলো হয়, ধার মানে অ্যাকচুয়ালি আমরা যে ধার বলি সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বাহু বলতে পারি, মানে মোট কটা বাহু আছে। তাহলে ধার হচ্ছে কটা বললাম, 12টা বললাম, তাহলে ধার কটা, 12টা। তাহলে 12টি ধার হয়, 12টি ধার এখানে গুণে দেখি 12টি হচ্ছে কিনা। দেখো এখান থেকে শুরু করছি, যে কোনো এক জায়গা থেকে এখান থেকে শুরু করছি, তাহলে এখানে পাচ্ছি কটা, এখান থেকে শুরু করছি আবার ঠিক এখানে এসে শেষ করবো। এখান থেকে এই একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে 6টা পেলাম, এখানে 6টা পেলাম। আবার এখান থেকে এই একটা 7টা, এখান থেকে এই একটা 8টা, এখান থেকে এই একটা 9টা, এখান থেকে এই একটা 10টা। আচ্ছা এটা ধরা হয়নি, এখান থেকে এই একটা 11টা, 8টা বাদ গেছে। আচ্ছা নাম্বারিং করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর, এটাকে নিয়েছি, এটা 1 নম্বর, এটা নিলাম
2 নম্বর, এটা নিলাম 3, এটা নিচ্ছি 4, এটা নিচ্ছি 5, এটা নিচ্ছি 6, এখান থেকে এটা 7, এখান থেকে এ একটা 8, এবার এখান থেকে এ একটা 9, এখান থেকে এ একটা 10, একটা এখান থেকে এ একটা দেখতে পাচ্ছি 11, আর এখানে একটা বাদ গেছে এই, এটা হচ্ছে এখান থেকে এ একটা, এটা হচ্ছে কটা পেলাম 12টি ধার পেলাম। মানে যেখানে এখানে গিয়ে জয়েন্ট হচ্ছে, যেখানে গিয়ে জয়েন্ট হচ্ছে, এখান থেকে এই, এখান থেকে এই, আবার এখান থেকে এই এসে জয়েন্ট হচ্ছে, আবার এই জয়েন্ট হচ্ছে, তাহলে মোট কটা পেলাম? মোট পেলাম 12টি ধার। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করা হয় সমকোণী চৌকোণ বা আয়তঘনের ধার কটি। তাহলে এই হলো আমাদের সমকোণী চৌকোণ বা আয়তঘন। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, যে সমকোণী চৌকোণ বা আয়তঘনের পরপর 3টি তলকে যদি গুণ করি বা 3টি তলের ক্ষেত্রফল যদি গুণ করা হয়, তাহলে ওর গুণফলটা অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি? যে কোনো তিনটে তল আমি ক্ষেত্রে দিই, যে কোনো 3টে তল নিয়ে হিসাব করতে মোট 6টা তল, 6টা তলের মধ্যে তো আমরা ছিলাম 3 জোড়া, তাহলে 3 জোড়ার মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি পেয়েছিলাম? 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA পেয়েছিলাম। তাহলে AB পেয়েছিলাম AB, আরটা পেয়েছিলাম BC, আরটা পেয়েছিলাম CA। তাহলে এই 3টি তলের ক্ষেত্রফলের গুণফল মানটা আমি এরকমই পাবো। এগুলো যদি গুণ করি 3টি তলের ক্ষেত্রফলের গুণফল এটি হবে কিনা? তাহলে 3টি তলের ক্ষেত্রফলের গুণফল এটাই হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কি A পাচ্ছি কবার? 2 বার, B পাচ্ছি কবার? 2 বার, C পাচ্ছি কবার? 2 বার। এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে কি বলতে পারি? A B C তার হোল স্কয়ার। আর A B C তার হোল স্কয়ার মানে আমরা A B C সমান একটু আগে পেলাম কি পেলাম? আয়তন। তাহলে আয়তন তার হোল স্কয়ার। তার মানে 3টি তলের গুণফল, 3টি তলের ক্ষেত্রফলের গুণফল, 3টি তলের কি বলছি? 3টি তলের ক্ষেত্রফলের গুণফল সমান সমান আমরা কত পাচ্ছি? এটা সমান সমান পাচ্ছি এটা, মানে আয়তন তার হোল স্কয়ার। এটাও আমাদের কাজে লাগবে কোশ্চেন সলভ করার জন্য। প্রশ্ন বিদ্যারা টেস্ট করে বহু জায়গায় দেখতে পাওয়া যায়, এটা দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে এই হলো আমাদের সমকোণী চৌকোণ বা আয়তঘন। সমকোণী চৌকোণ বা আয়তঘন যেটা, এটা সম্বন্ধে বলা হলো। এরপরে আরেকটা পার্ট, মানে এই চ্যাপ্টারের মধ্যে দুটো পার্ট হয়ে যায়। সমকোণী চৌকোণ বা আয়তঘন যেটা বললাম, আরেকটা আছে ঘনক। ঘনকটা নতুন কিছু না, ও একটা কি আয়তঘনেরই একটা ভাগ, সেজন্য এটাকে আমরা আয়তঘনের যেহেতু ভাগ, আয়তঘনকে আমরা কখন বলতে পারি ঘন? আয়তঘনের কি হয়? আয়তঘনের যেমন সমকোণী চৌকোণ বা আয়তঘনের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা তল কি হয়? আয়তাকার হয়। কিন্তু ঘনকের কি হয়? প্রত্যেকটা তল আয়তাকার হয় না, কি হয়? বর্গাকার হয়। বর্গাকার হওয়ার জন্য প্রত্যেকটা তার এর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান হবে। যখনই সমকোণী চৌকোণ মানে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয়ে যায়, তার মানে A ইকুয়াল টু B। A মানে ধরেছিলাম দৈর্ঘ্য, B মানে ধরেছিলাম কি? প্রস্থ, আর C মানে ধরেছিলাম কি? উচ্চতা। যখন A B C যখন তিনটাই ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে আমরা আর আয়তঘন নাম না বলে বা সমকোণী চৌকোণ না বলে কি বলি? তখন সেটাকে আমরা বলে দিই ঘনক। তাহলে ঘনকের ছবি যদি আঁকা হয়, তাহলে এই হলো একটি ঘনক। এখানে ছবিতে আমরা দেখলাম এটা হচ্ছে ঘনক, কিন্তু বাস্তবে বা রিয়েল লাইফে আমরা ঘনক দেখেছি।
দেখেছি। কোথায় দেখেছি? প্রত্যেকে আমরা লুডো খেলি না, লুডো, এই যে লুডো খেলি, কিন্তু এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন তো মানুষ আর এখন ওই লুডো খেলে না, এখন তো মোবাইলে লুডো খেলছে, তাই না? হ্যাঁ, এখন সবাই মোবাইলে লুডো খেলছে, এখন ডিজিটাল যুগ। কেউ এখন আর ওই ঘন্টি বাজায় না। তার মানে এই লুডোর ছক্কা হচ্ছে কি, একটা লুডোর ছক্কা একটা হচ্ছে ঘনকের একটা উদাহরণ, বাস্তব উদাহরণ, ঘনকের উদাহরণ। যেহেতু ঘনক একটা কি বললাম, আয়তক্ষেত্রেরই ভাগ, তাহলে এরও হবে মাত্রা 3টি, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে মাত্রা 3টি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই সমান। যেখানে এ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান, তাহলে এর মাত্রা 3টি, এর তাহলে তল হবে 6টি, আর প্রত্যেকটা তল কি, প্রত্যেকটা তল হচ্ছে এখানে বর্গাকার, প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার, 6টি তল। তাহলে এরও হবে ধার 12টি, ধার কটা হয় বললাম, এরও হবে ধার 12টি। শীর্ষবিন্দু কটা হবে, শীর্ষবিন্দু এরও হবে 8টি, আর কর্ণ হবে, এরও হবে কর্ণ কটি, 4টি, কারণ আয়তখণ্ডটিতে ভাগই। আচ্ছা, এবার আমরা বার করবো, ওখানে যেমন ফর্মুলা পেয়েছিলাম সমতলের ক্ষেত্রফল, এখানে আমরা বার করবো সমতলের ক্ষেত্রফল। আর এর এক একটা তলে, একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি বার করি, তাহলে আমার পাবো সমতলের ক্ষেত্রফল। এখানে এক একটা তল মানে কি বললাম, বর্গাকার তল বললাম। তাহলে এক একটা তল যদি বর্গাকার হয়, তাহলে বর্গক্ষেত্রের একটি তলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা আমরা ক্লাস 9-এ জেনেছিলাম, কি হয়, বাহু স্কয়ার। মানে এই সবগুলোকে আমরা যদি এই মনে করি, এ বি সি প্রত্যেকটা যদি এই হয়, এমন করলাম প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে কত, এ, এরকম আমি এই মনে করলাম। তাহলে একটি তলের ক্ষেত্রফল ফর্মুলা কি পাই, তাহলে একটি তলের ক্ষেত্রফল, কটি তলের ক্ষেত্রফল বললাম, একটি তলের ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার। এরকম আছে তল কটা, 6টা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি বলতে পারি, এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারি 6a স্কয়ার, মানে 6 ইনটু তার ধার স্কয়ার বা বাহু স্কয়ার বলতে পারি। তাহলে একই রকম ভাবে এর আয়তন কত হবে, একই রকম ভাবে এর আয়তনটাও হবে কত, আয়তন বা এটাকে আমরা ঘনফল বলতে পারি। তাহলে আয়তনের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইনটু, বলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে a ইনটু b ইনটু c ছিল, তাহলে এই তো তিনটাই তো সমান হয়, তাহলে a ইনটু a ইনটু a, তাহলে a ইনটু a ইনটু a, তার মানে এখানে হয়ে গেল a কিউব। এটা হয়ে গেল কি, আয়তন বা ঘনফল। তাহলে কি হলো, আয়তন বা ঘনফল। আর আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য ওখানে কি পেয়েছিলাম, কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম, কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম, কর্ণের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, রুট ওভার, কর্ণের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার আর উচ্চতা স্কয়ার। তার মানে a দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এর প্রস্থটাও a, প্রস্থটাও a, উচ্চতাও a, উচ্চতাও a, লিখে দিলাম। তাহলে কটা a স্কয়ার পেলাম, 3টা a স্কয়ার পেলাম। আর যার বর্গ, আমরা জানি রুটের মধ্যে যার বর্গমূল হয় সে বেরিয়ে চলে আসে, এখান থেকে রুটের মধ্যে বর্গমূল হচ্ছে কার, a স্কয়ারে। মানে একটা ডবল থাকলে, জোড়া থাকলে একদম বেরিয়ে আসে, a স্কয়ার মানে a দুবার আছে, দুবার থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে a বার হয়ে চলে আসলো। তাহলে a বার হয়ে চলে আসলো, পড়ে থাকছে কি এখানে, √3। তাহলে এটা পেয়ে গেলাম কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কার, ঘনকের। ভালো করে মনে রাখ, কি বললাম, এটা কার বললাম, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। কিন্তু উপরন্তু পরীক্ষায় মাধ্যমিকে 2018 সালের মাধ্যমিকে একটা কোশ্চিন এসেছিল। কি এসেছিল কোশ্চিনটা, যে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, কি বললাম, ঘনকের একটি তলের, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটি তল বলতে কাকে বোঝায়, ঘনকে কি বললাম, একটি তল বলতে কাকে বোঝায়, বর্গকে বোঝায়, বর্গক্ষেত্র বোঝাচ্ছে। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা ক্লাস 9-এ জেনেছিলাম কত হয়, বাহু ইনটু √2, মানে a ইনটু √2। মাধ্যমিকে এসেছিল এই কোশ্চেনটা, যে ঘনকের একটি তলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, উত্তর হবে a √2। কিন্তু 2018 সালের মাধ্যমিকে আমার একটা স্টুডেন্ট এটা না করে এটা করে এসেছিল, বলে মাধ্যমিকে 100 না পেয়ে কত পেয়েছিল, 99 পেয়েছিল। সেই স্টুডেন্টটা হচ্ছে
আলামিন মিশনের ঝাড়বাড়ি চোপড়া ক্যাম্পাসের ফার্স্ট বয়, ওই মাত্র এই সামান্য একটা জিনিস ভুল করার জন্য ওর অঙ্কে 100 আসেনি, কত এসছে? 99 এসছে। তার প্রশ্ন আগে ভালো করে বুঝে উত্তর করতে হবে, তাই না? না বুঝে শুনে উত্তর করলে কিন্তু ভুল 100 আর হবে না, কত? ওই 99 গিয়ে আটকে থেকে যাবে। তো অঙ্কে 100 পাওয়া যায়, অঙ্কে 100% মার্কস পাওয়া যায়। 100% মার্কস পেতে হলে তোমাকে বেসিক টু টপ লেভেল অবধি জানতে হবে, মানে মানে পুরো বইটা সম্বন্ধে তোমাকে পুরো সিলেবাসটা, পুরো সিলেবাসের পুরো টপিকসগুলো, পুরো চ্যাপ্টারগুলোকে বেসিক থেকে টপ লেভেল অবধি জানতে হবে, তবে তুমি মানে 100-এ 100 নিয়ে আসতে পারবে। আর 100-এ 100 নিয়ে আসার জন্য তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের পাশে আছি বলে এই না ডাকলেই চলে আসবো। তার জন্য যারা আমার এই ভিডিওটি দেখছো, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছো। করনি? এখনই করে দাও, অসুবিধা নাই, এখন করলেই হবে। তো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ওখানে দেখো একটা পাশে বেল আইকন আছে, তাহলে বেল আইকনটা ক্লিক করে দাও। যখনই আমি কোনো এই পরবর্তী ক্লাস যখন ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বেল বাজবে টিং টিং করে, তখন আমি হাজির হয়ে যাবো। আমি তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, তোমরা আমার পাশে থেকো। বিশ্বাস রাখো, ভরসা রাখো, অঙ্কে 100-তে 100 আনা যায়। আজকে ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দাও, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না। আজকে পাঠ এইটুকুই রাখলাম, এরপরে অনুশীলনী, এরপরে পাঠে আরম্ভ করব। আজকে এই পর্যন্ত আজকে রেখে দিলাম। এরপরে পাঠটা, এরপরে যেটা অনুশীলনটা আমরা এর পরের দিন আরম্ভ করবো। তার জন্য থিওরিগুলো খুব ভালো করে মনে রাখো। আর থিওরিটা থিওরি ভালো করে না মনে রাখতে পারলে অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সলভ করতে পারা যাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে বা নেক্সট পার্টে আবার দেখা।